নমস্কার, সুপ্রভাত সকলকে। সিটিভিএনে আপনাদের সবাইকে স্বাগত জানাবো। আমি সোনিয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান বলা ভালো আমার পড়ুয়া বন্ধুরা, অর্থাৎ তোমাদের প্রিয় অনুষ্ঠান এডুকেশন অনলাইন। এবং আজকের এই অনুষ্ঠানে শুধু আমার পড়ুয়া বন্ধুরাই থাকে না, সঙ্গে গার্জিয়ানরাও থাকে। তাই আপনাদেরকেও জানাচ্ছি সুপ্রভাত এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করবো। এবং আমার একাদশ শ্রেণীর যারা পড়ুয়া বন্ধু রয়েছে তারা আজ ঝটপট খাতা পেন নিয়ে বসে পড়ো, কারণ একটা খুব গুরুত্বপূর্ণ টপিকের ওপর আজকের এই আলোচনা, বাজার অর্থনীতি, যেটা এই সময় দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক তো হয়ে উঠেইছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আগে স্যারের সঙ্গে আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন স্যার প্রাঞ্জল দেব। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। এবং ছাত্রছাত্রীরাও আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারে প্রতিদিন এই কোভিড সিচুয়েশনে। বিগত 2 বছর ধরে আমাদের যে এডুকেশন অনলাইন চলছে, তাতে তোমরা যেভাবে সাড়া দিয়েছো, সেই কারণেই এই অনুষ্ঠান প্রতিদিন এগিয়ে নিয়ে যাওয়া। তো স্যারের কাছেই আসি। স্যার, আমরা বাজার অর্থনীতির কোন কোন দিকগুলোতে আজকে গুরুত্ব দেব? হ্যাঁ, আজকে একাদশ শ্রেণীর যে ইকোনমিক্সের রয়েছে, মানে ইকোনমিক্সের যে সিলেবাস রয়েছে, তার মধ্যে নবম অধ্যায়, সম্ভবত নবম অধ্যায় বা নয়তো অষ্টম অধ্যায়, ঠিক মনে পড়ছে না, যাই হোক। তো এইখানে দেখবে তোমাদের বাণিজ্য চক্র বলে একটি চ্যাপ্টার রয়েছে, যেখানে তোমার একটা নির্দিষ্ট সময় অর্থনীতিতে যে বিভিন্ন ওঠানামাগুলো হয়, অর্থাৎ জিনিসপত্রের ডিমান্ড যে আছে সেগুলো হ্রাস বৃদ্ধি কখন হয় বা কি হয়, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারটাতে বিশেষ করে এই জিনিসগুলোই রয়েছে, কখন কিসের ডিমান্ড বাড়ে বা কখন জিনিসপত্র বা অর্থনীতির তোমার বৃদ্ধি পায় বা অর্থনীতি কখন তোমার ভেঙে পড়ছে, সেই জিনিসগুলোকে নিয়ে এখানে আলোচনা করা হবে। তো যারা এগুলো এখনো পর্যন্ত করনি তারা অবশ্যই আজকে এটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে মোটামুটি 2 নম্বরের কোশ্চেন এবং 1 নম্বরের কোশ্চেন কিন্তু এবছর এখান থেকে আসবে। বিশেষ করে শর্ট কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে, বড় কোশ্চেন আসে না। যেহেতু এখান থেকে শর্ট কোশ্চেনগুলো আসে, তাই জন্য নাম্বার তোমাদের কিন্তু ক্যাপচার করা বা নাম্বার পাওয়াটা কিন্তু খুব সহজ। তাই এই চ্যাপ্টারটা এমনিতেও খুব একটা বড় চ্যাপ্টার নয়, ছোটো চ্যাপ্টারই। তো নাম্বার তোলার জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা সহজ চ্যাপ্টার। আর তার জন্য খুঁটিয়ে পড়তেও হবে, যেহেতু শর্ট কোশ্চেন আর শর্ট কোশ্চেন আছে। হ্যাঁ, আর এমসিকিউ আসতে পারে এখান থেকে, এসএকিউ আসতে পারে। তোমরা আগের বছরের কোশ্চেনগুলো ফলো করলে দেখতেই পাবে। আর এটা খুবই স্কোরিং চ্যাপ্টার একটা। তাহলে আজকে এই চ্যাপ্টারে সরাসরি আমি ঢুকে যাচ্ছি, প্রথম থেকেই করাচ্ছি যা যা আছে। তো এই চ্যাপ্টারের প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি বাণিজ্য চক্র, বা ইংলিশে যদি বলা হয় বিজনেস সাইকেল। তো এইখানে বাণিজ্য চক্র বা বিজনেস সাইকেল জিনিসটা কি, সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় অর্থনীতিতে যে উত্থান পতন ঘটে, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে কি বাণিজ্য চক্র। কখনো অর্থনীতিতে বিভিন্ন দ্রব্যের চাহিদা বাড়ে, আবার কিছু সময় আস্তে আস্তে কমতে কমতে সেটার চাহিদা একদমই কমে যায়। এই যে উত্থান পতনটা কিভাবে হচ্ছে বা কি কি পর্যায়ের মধ্যে দিয়ে একটা অর্থনীতি যাচ্ছে, সেই সম্পর্কটাকে বলা হচ্ছে কি বাণিজ্য চক্র। তা এই বাণিজ্য চক্রের যে পর্যায়গুলো রয়েছে, সেই পর্যায়গুলো সম্পর্কেই কিন্তু পরীক্ষায় বিশেষ করে আসে। তো সেইটাতেই আমি দেখাচ্ছি তোমাদের জিনিসটা কি। তো ফার্স্ট হচ্ছে এখানে বাণিজ্য চক্রের পর্যায়। তো এই বাণিজ্য চক্রের পর্যায় হচ্ছে 4টে। তো 4টে পর্যায় কি কি? প্রথমে হচ্ছে তোমার চরম মন্দা, তারপরে আসছে পুনরুত্থান, তারপর হচ্ছে চরম সমৃদ্ধি, তারপরে হচ্ছে অবনতি, তারপরে আবার এটা মন্দায় ফিরে আসে। অর্থাৎ এই যে 4টে পর্যায় বললাম, তুমি যদি লক্ষ্য করো দেখবে আমাদের স্বাভাবিক বা সাধারণ জীবনযাপনের মধ্যেই কিন্তু বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে এই 4টে পর্যায় দেখা যায়, বিভিন্ন দ্রব্যের চাহিদার ক্ষেত্রে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু এটা নেসেসারি যে দ্রব্যগুলো রয়েছে সেইগুলো কিন্তু প্রযোজ্য নয়। যেরকম কি আমাদের যে খাদ্যদ্রব্য রয়েছে, চাল ডাল বা গম বা বিভিন্ন শাকসবজি বা মাছ, তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু এটা সেরকমভাবে প্রযোজ্য হয় না। কিন্তু বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে কিন্তু নেসেসারি গুডস বাদে বাদবাকি গুডসদের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য। যেরকম কি মন্দাজনিত অবস্থা বা চরম মন্দা জিনিসটা কি,
চরম মন্দা হচ্ছে যখন জিনিসের ডিমান্ডটা একদমই কমে যায়, অর্থাৎ বাজারে জিনিসগুলো অ্যাভেলেবেল রয়েছে কিন্তু কেউ কিনছে না, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে কিন্তু চরম মন্দা। তো তারপরে আসে কি, সেই জিনিসগুলো যখন আস্তে আস্তে বিক্রি বাড়ে তখন সেই পর্যায়টাকে বলা হয় কি না পুনরুত্থান। তারপরে একটা সময় আসে সেই জিনিসটার ডিমান্ড কিন্তু খুব বেড়ে যায়, তো সেই সময়টাকে কিন্তু বলা হয় কি না চরম সমৃদ্ধি, এবং সেটার ডিমান্ড যখন আবার আস্তে আস্তে কমতে থাকে সেটা হচ্ছে কি অবনতি। তো এই 4টে পর্যায়ের মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন দ্রব্যের চাহিদা ঘোরাফেরা করে, এবং নির্দিষ্ট সময় অন্তর কিন্তু এই 4টে পর্যায়ে বারবার ফিরে ফিরে আসে। তো এই জিনিসটাকে কিন্তু বলা হচ্ছে বাণিজ্য চক্র। সাধারণ যদি একটা উদাহরণের মাধ্যমে বলি তাহলে কি, যেরকম কি এখন শীতকাল চলছে, অর্থাৎ এখন কিন্তু পাখা, এসি এইসবের চাহিদা কিন্তু একদম তলানিতে রয়েছে, অর্থাৎ প্রায় নেই বললেই চলে। 100 জনের মধ্যে হয়তো 3জন কি 4জন হয়তো পাখা কিনবে, কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু এখন পাখার সেরকমভাবে কেনে না। তাহলে এইখানে যদি আমি পাখার মার্কেটে দেখি তাহলে কিন্তু পাখার এখন চরম মন্দা চলছে, অর্থাৎ পাখার এখন সেরকমভাবে বিক্রি হচ্ছে না, পাখার বাজারের কিন্তু এখন মন্দা চলছে। তারপরে কি আসে, যখন এবারে আস্তে আস্তে গ্রীষ্মকাল আসবে, ধরো যেরকম মার্চ মাস বা এপ্রিল মাস যখন পড়বে, আস্তে আস্তে গরম পড়তে শুরু করবে, তখন কিন্তু আস্তে আস্তে পাখার বিক্রিটা কিন্তু বাড়বে, অর্থাৎ পাখার যে ব্যবসা সেটার পুনরুত্থান ঘটবে। এরপরে যেটা রয়েছে, তারপরে কি হচ্ছে, যখন খুব গরমকাল অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বা জুন জুলাই আগস্ট এই সময়টায় কিন্তু, বা তোমার মে মাস, মে মাসটা যেরকম গরম, প্রচুর গরম থাকে, তখন কিন্তু পাখার ডিমান্ডটা বাড়ে। প্রত্যেক মানুষই কিন্তু চায় যে একটা দুটো পাখা বাড়িতে একসাথে ইউজ করে, একটা পাখাতে হয় না যখন, তো তার মানে কি হচ্ছে কিন্তু পাখার ডিমান্ডটা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রচুর পাখার তখন বিক্রি হচ্ছে। তো তখন সেই পর্যায়টাকে বলা হয় কি না চরম সমৃদ্ধি। এরপরে আবার যখন তোমার এই দুর্গাপুজোর সময় বা যখন আবার শীত আসবে করছে, তখন কিন্তু পাখার বিক্রিটা আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ মে মাসে যেরকম বেশি হারে বিক্রি হচ্ছিল তারপরে কিন্তু পাখার ডিমান্ডটা আস্তে আস্তে কমতে থাকে। আবার শীতকাল এলে সেটা কিন্তু একদমই ডিমান্ডটা কমে যায়। তো এই যে 4টে স্টেজ, অর্থাৎ পাখার বিক্রির পরিমাণটা কিন্তু 1 বছরের মধ্যেই কিন্তু ওঠানামা করলো। তো এই জিনিসটা যে ঘটলো, এইটাকেই কিন্তু বলা হয় বাণিজ্য চক্র। এটা যেরকম 2021-এ হয়েছে, 2022-এও ঘটবে, 2023-এও ঘটবে, এরকম কিন্তু প্রত্যেক জিনিসেরই কিন্তু এরকম একটা ওঠানামা ঘটে। তো এইটাই হচ্ছে কি বাণিজ্য চক্র, এবং এই 4টে পর্যায়ের মধ্যে দিয়েই হয়। যেরকম কি এখন কিন্তু আবার রুম হিটার বা তোমার যে জল গরম করার যে রড সেগুলো কিন্তু বা গিজার, এইগুলোর কিন্তু ডিমান্ড বেড়েছে, আবার কিছুদিন পরে এইগুলোর কিন্তু তোমার ডিমান্ডটা কমে যাবে, অর্থাৎ মন্দাজনিত অবস্থার সৃষ্টি হবে। তো বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। তো আবার তুমি যদি একজন মানুষের যদি তোমার মাস হিসাবে দেখতে চাও, দেখবে মাসের প্রথমে যখন মানুষদের মায়না হয় তখন তারা বেশি বেশি জিনিস কেনে। তো স্বাভাবিকভাবে যে কোনো তোমার শপিং মল বড় বা যারা মাস কাবারি বাজার করে মুদিখানার দোকান থেকে, তাদের সেই সব দোকানদারগুলোর কিন্তু মাসের প্রথমের দিকে কিন্তু জিনিসপত্রের বিক্রি বেশি হয়। আবার যখন মাসটা আস্তে আস্তে শেষ হতে থাকে তখন কিন্তু জিনিসের বিক্রিটা আস্তে আস্তে কমতে থাকে, এবং মাসের একবার 27 কি 30 তারিখে কিন্তু বিক্রি সেরকমভাবে হয় না। তো এইটা যদি আমি ছোট সময়ের সাপেক্ষে দেখি তাহলেও কিন্তু এই জিনিসটা ঘটছে। তো এই যে একটা ব্যবসায় যে ওঠানামা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কিন্তু বাণিজ্য চক্র। এইটা অনেক সময় তোমাদের কোশ্চেনে আসে বাণিজ্য চক্র কাকে বলে, তো তখন এই ডেফিনেশন কিন্তু তোমাদের দিতে হবে, এবং এই 4টে পর্যায়ে যে আমি বললাম এই 4টে পর্যায়ে কিন্তু উল্লেখ করে দিতে হবে, এবং তার সঙ্গে কিন্তু ইকোনমিক্সে গ্রাফ দিয়ে দিতে হয়। এইটা যেরকম যদি আমি গ্রাফটা আঁকি তাহলে কিন্তু এরকমভাবে ফার্স্টে উঠে তারপরে আস্তে আস্তে নামবে, আবার উঠবে, আবার নামবে, এরকমভাবে একটা গ্রাফ হবে। তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এরপরে যখন বাড়ছে এটা পুনরুত্থান, এইখানে হচ্ছে তারপরে 3 নম্বর অর্থাৎ চরম সমৃদ্ধি, তাই জন্য এটা গ্রাফটা খুব উঠেছে, জিনিসপত্রের বিক্রি বাড়ছে। অর্থাৎ এই পয়েন্টটা ছিল ফার্স্টে 1 নম্বর দিলাম, এই পয়েন্টে দেখো একদম বিক্রি নেই, তাই জন্য এটা চরম মন্দা। এরপরে দেখো আস্তে আস্তে বিক্রিটা বাড়ছে, তাই জন্য এই স্টেজটাকে কিন্তু বলা হচ্ছে কি না পুনরুত্থান, অর্থাৎ বিক্রি বারটা কিন্তু বাড়ছে। এরপরে যখন এই পয়েন্টটা এলাম তখন কিন্তু জিনিসপত্র খুব হারে বিক্রি হচ্ছে, তাই জন্য এটা চরম সমৃদ্ধি আমি বলতে পারি। তারপরে
আবার কি হচ্ছে না, জিনিসপত্রের বিক্রিটা আস্তে আস্তে কমছে, তাহলে এই স্টেজটাকে আবার কি বলবো আমি, অবনতি। তারপরে আবার আস্তে আস্তে মন্দায় ফিরে আসবে, আবার 1 নম্বর স্টেজে আসবে, তারপরে আবার 2 হবে, এরকমভাবে বাড়ছে, তারপরে আবার 3 হবে, তারপরে আবার এরকমভাবে পরের বছরে 4 হবে। এটা ধরো 2020 ধরলাম, এটা 2021, এরকম প্রত্যেক বছরেই কিন্তু এরকম জিনিসটা ঘটতে থাকবে। তারপরে আবার বাড়বে, এরকমভাবে কিন্তু বছর বছর এবং নির্দিষ্ট সময় অন্তর কিন্তু পর্যায়ক্রমে এই 4টে জিনিস ফিরে ফিরে আসবে। তো বাণিজ্য চক্রের যদি তুমি এখানের গ্রাফ বা রেখচিত্রের মাধ্যমে দেখাতে চাও, তাহলে কিন্তু এইটা তোমাদের দিতে হবে, বা যদি ডেফিনেশনও আসে 2 নম্বরের, তাহলে কিন্তু এই চিত্রটা অঙ্কন করে দিতে হবে। এরপরে অর্থাৎ 2 নম্বর প্রশ্নে এলেও সেখানেও এই ছবিটা হ্যাঁ, এঁকে দিলে 2-2 পাওয়া দুয়ে যায়, দুই আর পাওয়া কোনো- যাবে। ইকোনমিক্সে যেগুলো আর কি সবগুলোতে ছবি দিতে হয় না, যেগুলোতে আর কি গ্রাফিক্যালি প্রেজেন্টেশন হয়, সেগুলোতে কিন্তু গ্রাফ এঁকে দেওয়াটা কিন্তু ভালো। তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু বেশি আকৃষ্ট হয় এবং তারা নাম্বারটা আর কি ভালো করে দেয়। যেরকম জিওগ্রাফিতে বিভিন্ন ছবি টবি এঁকে দিলে ভালো হয়, ঠিক সেরকম কিন্তু ইকোনমিক্সেও যেগুলো গ্রাফ হয় সেগুলো কিন্তু গ্রাফ দিয়ে দিলে একটু নাম্বার ক্যারি করতে সুবিধা হয়। এরপরে যেটা আসছি, বাণিজ্য চক্রের মধ্যেই আর একটা পার্ট রয়েছে কি না, সামগ্রিক চাহিদা। সামগ্রিক চাহিদার ব্যাপারটা কি, এই যে জিনিসপত্রের যে ওঠানামা হচ্ছে, এই ওঠানামাটা কিন্তু বিভিন্ন দ্রব্যের চাহিদার মাধ্যমে হচ্ছে। তো এই যে চাহিদা, এই চাহিদাটাকেই কিন্তু, এই চাহিদার একটা পার্ট হচ্ছে এখানে সামগ্রিক চাহিদা, যেটা সামগ্রিক চাহিদার মাধ্যমে কিন্তু বাণিজ্য চক্রটা ঘটে থাকে। তো এই সামগ্রিক চাহিদার সাথে সাথে আরও একটা জিনিস বলতে হবে এখানে, সেটা হচ্ছে সামগ্রিক যোগান। এই জিনিসপত্রের যোগান এবং চাহিদার মাধ্যমেই কিন্তু একটা দেশের অর্থনীতির ওঠানামা করে। তো এইখানে ফার্স্টে যে বাণিজ্য চক্রের একটা পার্ট হচ্ছে তাই জন্য সামগ্রিক চাহিদা। তো এই সামগ্রিক চাহিদাটা কি সেটা আগে বলি। এই সামগ্রিক চাহিদা বা ইংলিশে বলা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। এই এগ্রিগেট যে আছে, এই এগ্রিগেট শব্দটা মানে হচ্ছে দেশের সকল মানুষ, বা সামগ্রিক চাহিদা যেটা রয়েছে সেটা হচ্ছে দেশের সকল মানুষ যে পরিমাণ দ্রব্য একটি নির্দিষ্ট সময়, দ্রব্য এবং পরিষেবা যে ক্রয় করে, তার অর্থমূল্যের সমষ্টিকেই কিন্তু বলা হয় কি না, সামগ্রিক চাহিদা। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় তুমি যে খাদ্যদ্রব্য, বস্ত্র, বিভিন্ন পরিষেবা অর্থাৎ মোবাইল নেটওয়ার্কিং, ইন্টারনেট পরিষেবা, কেবিল পরিষেবা, ব্যাংকিং বা বিভিন্ন যানবাহনের পরিষেবা ইত্যাদি ইত্যাদি যে পরিষেবা তোমরা ক্রয় করছো, সেই যে অর্থমূল্যের সমষ্টি, ধরো তুমি 1 বছরে প্রত্যেক মাসে ধরো যদি 400 টাকা করে তুমি ইন্টারনেট কানেকশান নাও, তাহলে 1 বছরে গিয়ে দাঁড়াচ্ছে 4800 টাকা। তো এরকম একটা পরিষেবার খরচা হলো। তারপরে ধরো তোমার মাসিক যে খাদ্যদ্রব্যের জন্য খরচা, সেটা হচ্ছে ধরো তোমার 3000 টাকা করে। তো সেটা হচ্ছে তোমার ধরো 12 মাসে তাহলে 3600 টাকা। তো 4800, 3600 এরকমভাবে বিভিন্ন যে দ্রব্য ক্রয়তে তুমি ব্যয় করছো, সেরকমভাবে তো বিভিন্ন অন্যান্য লোকেরাও ব্যয় করছে। তো এই যে ব্যয়ের যে টাকার অংশটা, এই সবগুলোকে যোগ করলে যেটা পাওয়া যায়, মানে যে সর্বমোট পরিমাণ দ্রব্য এবং পরিষেবার উৎপাদিত হয় বা উৎপাদন হয় এবং মানুষরা কিনছে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু সামগ্রিক চাহিদা। তো ডেফিনেশন আকারে যদি বলা যায়, তাহলে বলা যেতে পারে যে একটি নির্দিষ্ট সময়ে মানুষেরা যে পরিমাণ দ্রব্য এবং সেবা সামগ্রী ক্রয় করে, তার অর্থমূল্যের সমষ্টি হলো সামগ্রিক চাহিদা। তো এইখানে এই সামগ্রিক চাহিদাগুলো আমরা কি কি বিষয়ের উপরে ভিত্তি করে পাবো, অর্থাৎ সামগ্রিক চাহিদা ক্যালকুলেশনের জন্য আমাদের কিছু কিছু একক প্রয়োজন। তো সেইগুলোকে আমি আগে বলছি। মানে সামগ্রিক চাহিদা নির্ধারণকারী বিষয়, অর্থাৎ যে যে টপিকগুলোর উপরে ভিত্তি করে আমরা সামগ্রিক চাহিদা পাই, সেগুলোকে আমি এখন আলোচনা করছি। তো ফার্স্ট হচ্ছে কি না, সরকারি ব্যয়, যেটাকে ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করা হয়, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। মানে হচ্ছে গভর্নমেন্ট বিভিন্ন খাতে যে ব্যয় করে, সেই ব্যয়গুলোকে আমি ধরছি। যেরকম কি বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা, বা তোমার ধরো
হসপিটাল বা ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির জন্য সরকার যে খরচা করছে বা বিভিন্ন অনুদান প্রদান করছে, তো সেই জিনিসগুলোকে কিন্তু সরকারি ব্যয়ের মধ্যে এখানে ধরা হচ্ছে। তো সরকারি ব্যয়ের হিসাবটাকে আমি নিচ্ছি। এরপরে 2 নম্বর হচ্ছে বেসরকারি ব্যয়, বা ইংলিশে যদি বলা হয় প্রাইভেট কনজামশন এক্সপেন্ডিচার। এটাকে আমি সি দিয়ে ডিনোট করছি। তো প্রাইভেট কনজামশন এক্সপেন্ডিচার বা বেসরকারি ব্যয় জিনিসটা কি না, এই যে সরকার বাদে যে মানুষেরা রয়েছে বা বেসরকারি ক্ষেত্র, আমরা তো প্রত্যেকটাই বেসরকারি ক্ষেত্র, আমরা যে দৈনন্দিন জীবনে খরচা করি সেটা কিন্তু সরকার দেয় না, আমাদের নিজের আয় থেকেই কিন্তু বা নিজেদের পকেট থেকেই কিন্তু সেটা খরচা করি। তো এই যে এই ব্যয়গুলো করছি, তো এইটাকে বলা হচ্ছে কিন্তু না বেসরকারি ব্যয়। তো এই বেসরকারি ব্যয় যেটা রয়েছে, এই বেসরকারি ব্যয় মানে দেশের সকল মানুষের যে ব্যয় হচ্ছে সেইগুলোকে কালেক্ট করা হচ্ছে বা ক্যালকুলেট করা হচ্ছে, সেগুলোর মাধ্যমে কিন্তু বেসরকারি ব্যয় পাওয়া যায়। এরপরে যেটা রয়েছে বিনিয়োগ ব্যয়, বা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, ইংলিশে বলা হয় ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার এবং এটাকে আই দিয়ে ডিনোট করা হয়। তো এই যে বিনিয়োগ ব্যয় রয়েছে, এই বিনিয়োগ ব্যয়টা কি, বিভিন্ন উৎপাদক সংস্থা যেসব মূলধনী দ্রব্যে বিনিয়োগ করে, অর্থাৎ এককালীন যে খরচাগুলো করছে দৈনন্দিন জীবনের না, এককালীন যে বিভিন্ন ব্যবসার জন্য যে ব্যয়গুলো করছে, বা সরকারও এক্ষেত্রে করতে পারে বিনিয়োগ ব্যয় বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে। তো বিভিন্ন ধরনের মেশিনারি কিনলো বা ক্যাপিটাল কিনলো বা বিল্ডিং কিনলো, তো বিনিয়োগ যে করছে সেই বিনিয়োগের জন্য যে খরচাটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি না বিনিয়োগ ব্যয়। তো এইখানে এই 3টে বাদে কিন্তু আর কোনো খরচা কিন্তু পাওয়া যায় না। তো এক হচ্ছে গভর্নমেন্ট কি করলো, মানে এইখানে পার্ট করে মানে বিভিন্ন পার্টে ভাগ করে নিয়েছে খরচাগুলো কি করে পাওয়া যাবে, যাতে তোমার বুঝতে এখানে সুবিধা হয় বা ক্যালকুলেশনে যাতে সুবিধা হয়। তো সরকারি ব্যয় আর বেসরকারি ক্ষেত্রে ব্যয় এবং বিনিয়োগ ব্যয়, এই 3টে যদি আমরা যোগ করে ফেলি তাহলেই কিন্তু একটা বছরে টোটাল কত খরচা হলো সেই খরচাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এবং খরচা তখনই হয় যদি আমরা কোনো জিনিস বা পরিষেবা ক্রয় করি। তো খরচাগুলো যদি আমরা পেয়ে যাই তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে একটা বছরে কত টাকা দ্রব্যের চাহিদা হয়েছে। তাহলে এইখানে সামগ্রিক চাহিদা যেটা রয়েছে সেটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড ইকুয়ালস টু আমরা লিখতে পারি সি প্লাস আই প্লাস জি। এই ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু একটা দেশের নির্দিষ্ট বছরে সামগ্রিক চাহিদা পাওয়া যায়। তো এক্ষেত্রে সামগ্রিক চাহিদার কিন্তু কখনো কখনো হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। তো সেইখানে সেই জিনিসটাকে বলা হচ্ছে চাহিদার দিক থেকে ধাক্কা। এই চাহিদা যে রয়েছে সামগ্রিক চাহিদা, এটার কখনো তোমার হেরফের হয়। চাহিদার দিক থেকে ধাক্কা। ধরলাম এটা ডিমান্ড কার্ভ রয়েছে এবং এটা সাপ্লাই কার্ভ রয়েছে। তো এক্ষেত্রে যদি বেসরকারি ব্যয় বৃদ্ধি পায় বা সরকারি ব্যয়ও বৃদ্ধি পায় বা বিনিয়োগ ব্যয়ও বৃদ্ধি পায়, তিনটেই যদি এক্ষেত্রে বৃদ্ধি পায় তাহলে কিন্তু বোঝা যাবে যে দেশের সামগ্রিক চাহিদাটা বেড়েছে। তো স্বাভাবিকভাবেই যদি দেশের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় তাহলে কিন্তু চাহিদা রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়, অর্থাৎ D2-তে স্থানান্তরিত হবে। এটা যদি D1 থাকে তাহলে কিন্তু এইটা D2-তে স্থানান্তরিত হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি না চাহিদা বৃদ্ধি পেয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু বলা হয় চাহিদার দিক থেকে ধনাত্মক ধাক্কা। এটা হচ্ছে কি ধনাত্মক ধাক্কা। এরপরে যদি তোমার ঠিক একইভাবে বিভিন্ন সময় যদি সরকার ব্যয়গুলো বা বেসরকারি ক্ষেত্রের ব্যয় হ্রাস পায়, অর্থাৎ যখন মন্দাজনিত অবস্থার সৃষ্টি হয় তখন কিন্তু এই জিনিসটা যেটা ঘটে এটা কিন্তু চরম সমৃদ্ধি যখন হয় তখন কিন্তু এই জিনিসটা ঘটে, মানে চাহিদা বাড়ছে, চাহিদা
দিক থেকে ধনাত্মক ধাক্কা। এরপরে যদি মন্দাজনিত অবস্থার কারণে চাহিদা ক্রমশ হ্রাস পেতে থাকে, অর্থাৎ জিনিসপত্রের ডিমান্ড প্রায় কমে যাচ্ছে, বা ধরো সরকারি ব্যয় করছে না, বেসরকারি ক্ষেত্রে ব্যয় হচ্ছে না, সরকার ব্যয় করলেও যদি বেসরকারি ক্ষেত্রে অর্থাৎ মানুষ যদি জিনিসপত্র না কেনে তাহলেও কিন্তু চাহিদা তখন কমে যায়, সামগ্রিক চাহিদাটা তখন কি হচ্ছে না, কমে যাচ্ছে, তখন কিন্তু চাহিদা রেখা বাঁ দিকে স্থানান্তরিত হয় অর্থাৎ D2-তে। তাহলে এক্ষেত্রে কিন্তু চাহিদা কমে গেল, এইটাকে কিন্তু বলা হচ্ছে তখন ঋণাত্মক ধাক্কা। এটা হলো কিন্তু তখন চাহিদার দিক থেকে ঋণাত্মক ধাক্কা। অর্থাৎ চাহিদার দিক থেকে ধাক্কা বলতে এটা ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে। মোট কথা হচ্ছে এই যে চারটে জিনিস রয়েছে, সামগ্রিক চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি যখন পরিবর্তিত হয় এবং তার পাশাপাশি যখন চাহিদারও পরিবর্তন হয়, অর্থাৎ সামগ্রিক চাহিদার যে পরিবর্তন হয় সেটাকেই বলা হচ্ছে চাহিদার দিক থেকে ধাক্কা। তো এক্ষেত্রে চাহিদার দিক থেকে কখনো ধনাত্মক ধাক্কা হতে পারে, কখনো ঋণাত্মক ধাক্কা হতে পারে। মনে রাখতে হবে, যদি চাহিদা বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হচ্ছে ধনাত্মক ধাক্কা, এবং চাহিদা যদি হ্রাস পায় বা সামগ্রিক চাহিদা যদি হ্রাস পায় তখন সেটা হয়ে যাবে কি, ঋণাত্মক ধাক্কা। এইটা হচ্ছে কিন্তু সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক চাহিদার যে সমস্যাগুলো ঘটে বা সামগ্রিক চাহিদার যেসব তোমার জিনিসগুলো ঘটে সেইগুলোকে বলা হচ্ছে। তো সামগ্রিক চাহিদার পরে তোমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে কিন্তু সামগ্রিক যোগান। এই সামগ্রিক যোগানটা কি সেটা এবারে বলছি। এরপরে হচ্ছে কি না সামগ্রিক যোগান। এইখানে সামগ্রিক যোগান যেটা রয়েছে, সামগ্রিক যোগান মানে হচ্ছে চাহিদাটা যেরকম কি ছিল না, আমরা নির্দিষ্ট যে পরিমাণ দ্রব্য ক্রয় করছিলাম তার অর্থমূল্যের সমষ্টি। যোগান মানে হচ্ছে ইংলিশে বলা হচ্ছে সাপ্লাই, বা এই সামগ্রিক যোগানের হচ্ছে কি এগ্রিগেট সাপ্লাই বা এএস। তো এই জিনিসটা কি, সামগ্রিক যোগান হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য বাজারে, দ্রব্য এবং পরিষেবা বাজারে বিক্রি হয় বা বাজারে উৎপাদিত হয় তাকে বলা হচ্ছে কি সামগ্রিক যোগান। তার অর্থমূল্যের সমষ্টি করতে হবে। ধরো বিভিন্ন চেয়ার টেবিল, বই খাতা, বা ধরো বিভিন্ন পরিষেবা, যে মানে যতটা পরিষেবা উৎপাদন হলো, বা এগুলো তো বিভিন্ন ইউনিট দিয়ে পরিমাপ করা হয়, যেরকম কি বিভিন্ন চাল, মানে চালের যে উৎপাদন হলো বিভিন্ন টনে উৎপাদন করা হচ্ছে, কত টন চাল উৎপাদন করা হলো সেটার অর্থমূল্য। ধরো তোমার এক বছরে 50 লক্ষ টাকার চাল উৎপাদন হলো, বা যে পরিমাণটা উৎপাদন হয়েছে চাল তার ভ্যালু হচ্ছে 50 লক্ষ টাকা। বা তোমার যে ব্যাংকিং যে পরিষেবা উৎপাদন হচ্ছে সেটার ধরো ভ্যালু হচ্ছে এখানে 1 কোটি টাকা। তো এই রকম বিভিন্ন দ্রব্যের বা পরিষেবার যে সাপ্লাইটা হচ্ছে বা উৎপাদন যেটা হচ্ছে সেটা কত টাকার ভ্যালু বা কত টাকার সেই জিনিসটা উৎপাদন হচ্ছে সেটাকে কিন্তু বলা হচ্ছে এখানে সামগ্রিক যোগান। তো এক্ষেত্রে সামগ্রিক যোগানের ক্ষেত্রেও কিন্তু ধাক্কা হতে পারে। তো সামগ্রিক যোগানের ধাক্কা কোনটা? সামগ্রিক যোগানের ধাক্কা হচ্ছে যখন তোমার যোগানটা বৃদ্ধি পাচ্ছে। যোগানটা কখন বৃদ্ধি পায়? বিভিন্ন উন্নত টেকনোলজি বা তোমার কাঁচামালের, এইখানে সামগ্রিক যোগানটা বিশেষ করে নির্ভর করে, যেরকম ওটা নির্ধারণকারী বিষয় ছিল এটারও নির্ধারণকারী বিষয় রয়েছে, যেরকম কি টেকনোলজি বা প্রযুক্তি, ঠিক বাংলাতে লিখছি প্রযুক্তি, প্রযুক্তির ব্যবহার, কাঁচামালের দাম। এই সামগ্রিক যোগান নির্ধারণকারী দুটি বিষয় লিখলাম। তো এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু যোগানের দিক থেকে ধাক্কা হতে পারে। তো এক্ষেত্রে কি আছে না, ধরো তোমার এটা ডিমান্ড ছিল, সরি এটা সাপ্লাই, ঠিকই আছে সাপ্লাই, আর এটা ধরো ডিমান্ড ছিল, আর এটা
S1 সাপ্লাই। তো সাপোজ ধরো সাপ্লাইটা কি হচ্ছে না কমে যাচ্ছে কোনো কারণে, ধরো প্রযুক্তির যে ব্যবহার করতাম সেই প্রযুক্তিটা খারাপ হয়ে গেছে, বা সেই প্রযুক্তিটার আস্তে আস্তে তো ডেপ্রিসিয়েশন হয়, অর্থাৎ জিনিসপত্র বা প্রযুক্তির তোমার অপব্যবহারের ফলে ধরো সেই প্রযুক্তিটা নষ্ট হয়ে গেছে, বা কাঁচামালের দাম কোনোভাবে বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সামগ্রিক যে যোগান রয়েছে সেই সামগ্রিক যোগানটা কিন্তু তখন হ্রাস পেয়ে যাবে। তো সেই সামগ্রিক যোগান যদি হ্রাস পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে সামগ্রিক যোগান রেখাটা কিন্তু বা এএস যেটা রয়েছে সেই এএস কার্ভটা, প্রত্যেকটাই এএস হবে, এএস কার্ভটা কিন্তু বাঁদিকে স্থানান্তরিত হয়। তো এই যে সামগ্রিক যোগান রেখাটা যে বাঁদিকে স্থানান্তরিত হলো, তো এই জিনিসটাকেই কিন্তু বলা হচ্ছে যে যোগানের দিক থেকে ঋণাত্মক ধাক্কা। যখনই কিছু কমে যায় সেটাকে আমরা নেগেটিভ এফেক্ট বলি। তো এইটা হচ্ছে ঋণাত্মক ধাক্কা। এরপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি ধনাত্মক ধাক্কা। সেটা এবারে বলছি, দেখো এরপরে ধরো কোনোভাবে তোমার কি হয়েছে না নতুন প্রযুক্তি এসছে, সেটা হতে পারে, বা কাঁচামালের দাম যেটা রয়েছে সেটা হ্রাস পেয়েছে, এমনটাও হতে পারে। তো এক্ষেত্রে কি হবে না এএস কার্ভ কিন্তু তোমার ডান দিকে স্থানান্তরিত হবে, AS2 অর্থাৎ এই দিকে কিন্তু স্থানান্তরিত হলো, অর্থাৎ এখন কিন্তু যোগানটা বেড়েছে। যে কোনো কিছুর তোমার বৃদ্ধির হারটাকেই কিন্তু এখানে বলা হয় যে ধনাত্মক ধাক্কা। তো এইটাকে কিন্তু তখন আমরা বলবো ধনাত্মক ধাক্কা। তো যখনই সামগ্রিক চাহিদার বৃদ্ধি ঘটে তখন সেটাকে বলা হচ্ছে সামগ্রিক যোগানের যখন বৃদ্ধি ঘটে সেটাকে বলা হচ্ছে যোগানের দিক থেকে ধনাত্মক ধাক্কা, এবং যোগানের যোগান যখন হ্রাস পায় তখন সেটাকে কিন্তু বলা হয় তোমার ঋণাত্মক ধাক্কা। তো এই যে এই কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে টপিকগুলো রয়েছে, এবং এইগুলোর কিন্তু শর্ট কোশ্চেন আসে, এবং এরকম কোশ্চেন আসে যে শর্ট কোশ্চেনে যখন চাহিদার দিক থেকে ঋণাত্মক ধাক্কা হয় তখন চাহিদা রেখা কোন দিকে স্থানান্তরিত হয়, তখন কিন্তু বলতে হবে বাঁ দিকে স্থানান্তরিত এবং এই হয়। গ্রাফটা এঁকে দিতে হবে। হ্যাঁ, না যদি এমসিকিউ আসে তাহলে গ্রাফটা আঁকতে হবে না, যদি এখানে 2 নম্বরের কোশ্চেন আসে যে তাহলে আঁকা তখন আঁকাটা কিন্তু দিয়ে দিতে হবে, কিন্তু এমসিকিউ বা শূন্যস্থান পূরণে কিন্তু তখন এগুলো না করলেও চলবে। 2 নম্বরেরও কোশ্চেন আসে যে এরকম যে চাহিদার দিক থেকে ধনাত্মক ধাক্কা কি, তখন কিন্তু ডেফিনেশনের সাথে সাথে এই আঁকাটাও কিন্তু এঁকে দিতে হবে। আচ্ছা, তো এরপরে আর এইখানে যে কোশ্চেনগুলো আসে একটু আমি যেটা ফার্স্টে বলছিলাম সেটা বলা হয়নি একটা জিনিস, যে বাণিজ্য চক্রে যে 4টে পর্যায় আমি বলেছিলাম, চরম মন্দা, পুনরুত্থান, চরম সমৃদ্ধি এবং অবনতি, এই যে 4টে পয়েন্ট যে আমি বলেছিলাম এই 4টে পয়েন্ট কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে পরপর সিরিয়ালি। অনেক সময় কিন্তু বলে দেয় এরকম যে বাণিজ্য চক্রে মন্দাজনিত অবস্থা বা তোমার চরম মন্দা যখন থাকে তারপরে কি স্তর আসে বা তারপরে স্টেজটা কি রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তখন তোমাদের বলতে হবে পুনরুত্থান। এগুলো কিন্তু এমসিকিউ বা তোমাদের এতে আসে, মানে শূন্যস্থান পূরণে কিন্তু আসে। বা তোমার বললো যে অবনতির পরের অবস্থা কি, তো অবনতির পরে কিন্তু তোমার মন্দাজনিত অবস্থার সৃষ্টি হয়। পুনরুত্থানের পরে যেরকম চরম সমৃদ্ধি হয় ঠিক চরম সমৃদ্ধির পরে অবনতি হয়, এবং অবনতির পরে আবার জিনিসপত্রগুলোর মন্দা ঘটে। তো এইগুলো কিন্তু তোমাদের সিরিয়ালি মনে রাখতে হবে। এছাড়া আর কি আছে না, এই বাণিজ্য চক্রের কটি পর্যায় এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, তখন কিন্তু এটা শূন্যস্থান পূরণের 4টি পর্যায় এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। তো এই ব্যাপার। এছাড়া এই বাণিজ্য চক্রের আমি তো বললাম যে শুধু এটা দেশীয় বাজারে ঘটে, এটা কিন্তু বিদেশি বাজারেও কিন্তু ঘটে। তো এই চ্যাপ্টারে একদম ছোট চ্যাপ্টার ছিল, তো এই চ্যাপ্টারে এই টপিকগুলোই রয়েছে। এরপরে তোমাদের যে পরের চ্যাপ্টারটা রয়েছে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য, এইটার সঙ্গে রিলেটেড অনেকটা বলতে পারো। তো সেই আন্তর্জাতিক বাণিজ্যেরও আমি একটা ছোট পার্ট বা উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি এর সাথে সাথে। এই যে এই আন্তর্জাতিক বাণিজ্য থেকে কিন্তু আবার তোমাদের
5 নম্বরের কোশ্চেন আসে, বা ইন্টারন্যাশনাল ট্রেড কিভাবে হয় দুটো দেশের মধ্যে সেটা কিন্তু তোমাদের এখানে আসে। তো ফার্স্ট এবারে এটা হচ্ছে 11 নম্বর চ্যাপ্টারে রয়েছে। তো মাঝখানে যেহেতু তোমাদের ব্যাংকিংটা আমি করিয়ে দিয়েছিলাম 9 নম্বর চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে নেই, এবং এটার সঙ্গে রিলেটেড রয়েছে কি তোমার 11 নম্বর চ্যাপ্টার বা আন্তর্জাতিক বাণিজ্য, এটা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। এবং এই চ্যাপ্টার থেকে 1 নম্বরের কোশ্চেন একটা আসবে নতুন সিলেবাস অনুসারে, এবং একটা 5 নম্বরের বড় কোশ্চেন আসবে। তো সেক্ষেত্রে কি হবে না হবে একটু আমি আলোচনা করে দিচ্ছি। আন্তর্জাতিক বাণিজ্য, বা ইংলিশে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। এই আন্তর্জাতিক বাণিজ্যটা কি সেইটা আগে তোমাদের ধারণাটা দিয়ে দিই। আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে যখন দুটি ভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দ্রব্য এবং পরিষেবা ক্রয় বিক্রয় করা হচ্ছে, তখন কিন্তু সেটাকে বলা হয় কি না আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ ভারত এবং ধরো তোমার জাপান, ভারত এবং জাপানের মধ্যে যখন তোমার বিভিন্ন দ্রব্যের কেনা বেচা হচ্ছে, তখন কিন্তু এই যে ব্যবসাটা হচ্ছে সেটাকে কিন্তু আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলবো। কিন্তু যখন তোমার একটা দেশের মধ্যে বিভিন্ন দ্রব্য কেনা বেচা হচ্ছে, ধরো বিভিন্ন মানুষ বিভিন্ন পাড়ার মুদিখানার দোকান থেকে হোক বা কোনো শপিং মল থেকে হোক বিভিন্ন দ্রব্য কিনছে, বা বিভিন্ন কোম্পানিগুলো দেশের মানুষের কাছে বিভিন্ন জিনিস কিনছে, সেটা হচ্ছে কিন্তু আভ্যন্তরীণ বাণিজ্য। আবার এই কোম্পানিগুলোই যখন বিদেশের বাজারে জিনিসগুলো বিক্রি করছে, তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য। তো আন্তর্জাতিক বাণিজ্য মানে কিন্তু কমপক্ষে এখানে দুটো দেশের কথা বলা হচ্ছে বিভিন্ন দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য। তো এই আন্তর্জাতিক বাণিজ্যটা কখন হবে এবং কোন দেশ কোন দ্রব্যটি বিক্রি করবে, অর্থাৎ কোন দ্রব্যটা কোন দেশ আমদানি করবে এবং রপ্তানি করবে, সেইটা বিচার করার জন্য বা সেটা নির্ধারণ করার জন্য কিন্তু এখানে দুটো তত্ত্ব রয়েছে বা দুটো থিওরেম রয়েছে। কোন দেশ কোন দ্রব্যটা উৎপাদন করবে এবং কোনটা কিনবে এবং কোনটা বিক্রি করবে বা রপ্তানি করবে। তো এইখানে কি হচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্যের দুটো বিষয় রয়েছে, মানে কখন একটা দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্ভব সেটার জন্য দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে তোমার চরম সুবিধা তত্ত্ব, এটা খুব পরীক্ষায় আসে, 5 নম্বরের কোশ্চেন বহুবার এসছে। আর একটা হচ্ছে তুলনামূলক সুবিধা তত্ত্ব। চরম সুবিধা তত্ত্ব এবং তুলনামূলক সুবিধা তত্ত্ব, ইংলিশে যদি বলা হয় এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরেম, এবং এইটাকে বলা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থিওরেম। এই দুটোর মাধ্যমে কিন্তু দুটো দেশের মধ্যে কোন কোন জিনিস রপ্তানি আমদানি হবে এবং আদৌ আন্তর্জাতিক বাণিজ্য সম্ভব কিনা সেটা কিন্তু নির্ধারণ করা যায় এই দুটো তত্ত্বের মাধ্যমে। এই চরম সুবিধা তত্ত্বটি দিয়েছেন অ্যাডাম স্মিথ, যাকে অর্থনীতির জনকও বলা হয়। আর এইটা হচ্ছে ডেভিড রিকার্ডো, মানে এই তত্ত্বটা দিয়েছেন ডেভিড রিকার্ডো। তো এই দুটো তত্ত্বের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে, দুজনে একটু আলাদা ধরনের তত্ত্ব বা থিওরেম কিন্তু প্রদান করেছেন। তো এইখানে চরম সুবিধা তত্ত্ব যেটা রয়েছে সেইটা আগে আমি আজকে আলোচনা করছি। চরম সুবিধা তত্ত্ব বা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরেম। এই অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরেমটা মানে হচ্ছে, এটা হচ্ছে অ্যাডাম স্মিথের মতে, মানে দুটি দেশের মধ্যে যেই দেশ যেই দ্রব্যটি উৎপাদন করতে চরম সুবিধা লাভ করে অর্থাৎ এক্সপার্ট, তো সেই দেশ সেই দ্রব্যটি উৎপাদন করবে এবং রপ্তানি করবে। তো এটা যদি আমি একটা টেবিলের মাধ্যমে দেখাই তাহলে কি হবে, ধরো একটা আমি ধরলাম এখানে দৈনিক 8 ঘন্টা 8 আওয়ার্স কাজ করার মাধ্যমে, ধরো একজন শ্রমিক দৈনিক
8 ঘন্টা কাজের মাধ্যমে দুটো জিনিস তৈরি করতে পারে। তো এইখানে দুটো দেশ আমি ধরছি, একটা হচ্ছে তোমার ধরো ভারত বা ইন্ডিয়া, আর একটা ধরলাম আমি বাংলাদেশ। ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো দেশকে আমি ধরছি। তো এইখানে ধরলাম আমি এখানে একটা দেশের ধান ধরছি আর আরেকটা হচ্ছে বস্ত্র ধরলাম। এইখানে কি হচ্ছে দেখছি যে এইখানে আমি ধরে নিচ্ছি বাংলাদেশের যে শ্রমিক রয়েছে সেও ধান এবং বস্ত্র উৎপাদন করতে পারে এবং ভারতীয় যে শ্রমিক রয়েছে সেও ধান এবং বস্ত্র উৎপাদন করতে পারে। তো এক্ষেত্রে যদি দৈনিক 8 ঘন্টা করে কাজ করে তাহলে ভারতীয় শ্রমিক তোমার দেখা যাচ্ছে এখানে 40 একক ধান উৎপাদন করেছে অথবা 30 একক বস্ত্র উৎপাদন করেছে। ঠিক একইভাবে যদি আমি বাংলাদেশের দিকে তাকাই তাহলে সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যদি একজন শ্রমিক কাজ করে তাহলে সেক্ষেত্রে সে 20 একক ধান উৎপাদন করেছে এবং 50 একক বস্ত্র উৎপাদন করেছে। মানে হয় ধান উৎপাদন করতে পারে বা বস্ত্র উৎপাদন করতে পারে। এই দুটো যদি আমি কম্পেয়ার করি তাহলে যদি একজন শ্রমিক 8 ঘন্টা করে কাজ করে হয় 40 ইউনিট ধান বা 40 একক ধান অথবা 30 একক বস্ত্র উৎপাদন করতে পারে। ঠিক একইভাবে বাংলাদেশের ওই শ্রমিকটি বাংলাদেশের যে শ্রমিক রয়েছে সে 8 ঘন্টা কাজের মাধ্যমে 20 একক ধান এবং 50 একক বস্ত্র উৎপাদন করতে পারে। তো এইখানে ধান তো ওরকমভাবে হয় না, মানে আমি চাষ করার কথা বলছি যে দৈনিক 8 ঘন্টার কাজের মাধ্যমে ধরো মাসের শেষে 20 একক আর 40 একক ধান উৎপাদন করেছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়া কিন্তু ধানে এগিয়ে, অর্থাৎ ভারতীয় যে শ্রমিক রয়েছে সে কিন্তু বেশি এক্সপার্ট কি না ধান উৎপাদন করতে, বস্ত্রতে কিন্তু কম রয়েছে। আবার তোমার যদি বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করি তাহলে বাংলাদেশ কিন্তু দেখা যাচ্ছে এখানে বস্ত্র তৈরিতে এক্সপার্ট, অর্থাৎ 8 ঘন্টার মাধ্যমে কিন্তু বস্ত্রটা বেশি পরিমাণ উৎপাদন করতে পারছে। তাহলে এইখানে অ্যাডাম স্মিথের মতে কিন্তু চরম সুবিধা ইন্ডিয়া চরম সুবিধা লাভ করছে, ভারত চরম সুবিধা লাভ করে তোমার কিসে না ধান উৎপাদনে আর বাংলাদেশ চরম সুবিধা লাভ করে বস্ত্র উৎপাদনে। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে কি না দুটি দেশের মধ্যে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য সম্ভব। তো এইভাবে কিন্তু তোমার দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য হয়, অর্থাৎ এখানে ভারত কিন্তু ধান উৎপাদন করবে এবং সেটি রপ্তানি করবে এবং অন্যদিকে বাংলাদেশ কিন্তু তোমার বস্ত্র উৎপাদন করবে এবং সেটি রপ্তানি করবে। এইভাবে দুটো দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য পসিবল হতে পারে। তো অ্যাডাম স্মিথ কিন্তু এই তত্ত্বটিকে বলেছেন যে যেই দেশ যেই দ্রব্যটা উৎপাদনে চরম সুবিধা লাভ করে সেই দেশ সেই দ্রব্যটি উৎপাদন করবে এবং আন্তর্জাতিক বাণিজ্য সৃষ্টি হবে। তো এইটা গেল কিনা চরম সুবিধা তত্ত্ব। এর মাধ্যমে কিন্তু তোমার আন্তর্জাতিক বাণিজ্য ঘটতে পারে এবং এইভাবেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য একটা দেশের ঘটে থাকে। তো অ্যাডাম স্মিথ কিন্তু এটাকে বলেছেন। এরপরে যেটা রয়েছে পরের টপিকটা আমি বলে দিই, একটু আগে যেটা বলছিলাম তুলনামূলক সুবিধা তত্ত্ব, সেটা কিন্তু এখন আমি আলোচনা করব। তুলনামূলক সুবিধা তত্ত্ব যেটা রয়েছে এই তুলনামূলক সুবিধা তত্ত্ব বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরেম, এটা কিন্তু ডেভিড রিকার্ডো এই তত্ত্বটি প্রদান করেন। তো এই যে তুলনামূলক সুবিধা তত্ত্ব এইটা কি
না, ধরো এইখানে একটা আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, অর্থাৎ এইটা যদি ডেফিনেশন আকারে বলি, সেই ডেফিনেশনটাকে বলে দিই। এখানে যদি দুটি দেশ দুটি দ্রব্য উৎপাদনেই চরম সুবিধা লাভ করে, তখন সেক্ষেত্রে দেখতে হয় যে কি না কোন দেশ কম সুযোগ ব্যয়ের মাধ্যমে সেই দ্রব্যটি উৎপাদন করছে, তাহলে সেই দেশ সেই দ্রব্যটি উৎপাদন করবে এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্ভব হবে। ডেভিড রিকার্ডোর এই তত্ত্বটিকেই বলা হচ্ছে কি তুলনামূলক সুবিধা তত্ত্ব। এইটা যদি আমি নিউমেরিক্যাল বা টেবিলের মাধ্যমে দেখাই, তাহলে কিন্তু তোমাদের বুঝতে এটা আরও সুবিধা হবে। তো এক্ষেত্রে কি হচ্ছে, ধরো সেই একইভাবে তোমার কি না একজন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজের মাধ্যমে, এখানে আমি দুটো দেশ ধরছি, একটা ধরছি আমি ইন্ডিয়া, আর একটা ধরো তোমার ধরছি ইউএসএ। এইখানে আমি ধরছি মোবাইল, আর একটা ধরছি এখানে কম্পিউটার। তো এক্ষেত্রে ধরে নিচ্ছি ইন্ডিয়াও মোবাইল কম্পিউটার তৈরি করতে পারে, ইউএসএও মোবাইল এবং কম্পিউটার দুটোই তৈরি করতে পারে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে ইন্ডিয়া ধরো 40টা কম্পিউটার অথবা 40টা মোবাইল অথবা তোমার 70টা কম্পিউটার তৈরি করছে, আর এইখানে সেক্ষেত্রে ইউএসএ ধরো 30টা মোবাইল এবং 40টা কম্পিউটার তৈরি করছে। তাহলে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে না উভয় ক্ষেত্রেই বা দুটো দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রেই কিন্তু ইন্ডিয়া এগিয়ে রয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু চরম সুবিধা তত্ত্বটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, অর্থাৎ একটু আগে যেটা বলছিলাম যেই দেশ যেই দ্রব্যটায় বেশি এক্সপার্ট, তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়াই কিন্তু দুটোতে এক্সপার্ট রয়েছে। তো অ্যাডাম স্মিথের যে তত্ত্বটা ছিল চরম সুবিধা তত্ত্ব, সেটার মাধ্যমে কিন্তু এইটা তখন বিচার করা যাবে না। তো এই সময় ডেভিড রিকার্ডো কি বলেছে না এখানে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থিওরেমের মাধ্যমে কিন্তু এটার আমি বিচার করতে পারি। তো এক্ষেত্রে দেখতে হচ্ছে কি না সুযোগ ব্যয়ের ভিত্তিতে। তো ফার্স্টে যদি আমি এখানে ইন্ডিয়ারটা নির্ণয় করি, তো ইন্ডিয়া কি হচ্ছে 40 একক বা 40টা মোবাইল তৈরি করার জন্য হারায় 70টা কম্পিউটার। কারণ কি আমি বলেছি যে কোনো একটা জিনিস যদি উৎপাদন করে, তাহলে 40টা যদি মোবাইল উৎপাদন করে তাহলে 70টা কম্পিউটার সে তৈরি করতে পারছে না। তাহলে এইখানে একটা মোবাইলের রেসপেক্টে তাহলে কম্পিউটার হারাচ্ছে কত 70/4 বা 7/4খানা কম্পিউটার। এটা যদি উল্টোভাবে দেখি তাহলে একটা কম্পিউটার তৈরি করতে হারাচ্ছে কিন্তু তোমার 4/7খানা মোবাইল। তো এইরকমভাবে আমি কিন্তু ইন্ডিয়ার এক একটা দ্রব্যের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পেয়ে গেলাম। অর্থাৎ এইটা যদি আমি ডিটেলস আর একটু বলে দিই, তার মানে 70টা কম্পিউটার তৈরি করতে হারাচ্ছে 40টা মোবাইল, তার মানে সেরকমভাবে একটা কম্পিউটার তৈরি করতে কিন্তু হারাচ্ছে 4/7খানা মোবাইল। ঠিক একইভাবে ইউএসএরটা যদি আমি দেখি, ইউএসএর ক্ষেত্রে কি হচ্ছে যে 30টা মোবাইল তৈরিতে হারাচ্ছে কতটা 40টা কম্পিউটার। ঠিক একইভাবে একটা মোবাইল তৈরিতে হারাচ্ছে কত না 4/3খানা কম্পিউটার। এবং একটা কম্পিউটার যদি উল্টো দিক থেকে ভাবি, একটা কম্পিউটার তৈরি করার জন্য হারাচ্ছে কিন্তু তোমার 3/4খানা মোবাইল। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা দেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজগুলো পেয়ে গেলাম। তো এইভাবে যদি আমি এখানে টেবিল করি সুযোগ ব্যয়ের ভিত্তিতে, তাহলে কি দেখা যাচ্ছে মোবাইল আর কম্পিউটার সুযোগ ব্যয়গুলো আমি লিখছি ইন্ডিয়া, ইউএসএ। তো এই ক্ষেত্রে ইন্ডিয়ার যে রয়েছে এখানে কি দিয়েছিলাম না হারিয়েছিল কত 7/4,
আর এইখানে কম্পিউটারটা ছিল 4/7, এই যে এটা। ঠিক একইভাবে ইউএসের ক্ষেত্রে এটা ছিল 4/3, আর এটা ছিল তোমার 3/4। তো এক্ষেত্রে এটাকে যদি আমি নিচের যে ডিনোমিনেটর বা হরগুলো রয়েছে সেগুলোকে যদি আমি সমান করে নিই, তাহলে 21/12 হচ্ছে, আর এইটা হচ্ছে তোমার কি 12/16। ঠিক একইভাবে এইটা তাহলে কি হবে না, এইটা কিন্তু হবে, দাঁড়াও এটা আমি একটু সাইডে করে নিই তার যাতে জায়গাটা থাকে। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, 16/28, আর এটাকে আমি লিখতে পারি 28/21। তাহলে এক্ষেত্রে দেখো কোনটা কে কম পরিমাণ খরচা করতে পারছে। তাহলে এইখানে যদি এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করি, অর্থাৎ মোবাইলটাকে যদি আমি কম্পেয়ার করি ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে, তাহলে যেটার কম সুযোগ ব্যয় হবে যেই দ্রব্য উৎপাদনে যেই দেশটার আর কি, তাহলে এইখানে কি দেখা যাচ্ছে, ইন্ডিয়ার কিন্তু কম খরচা হচ্ছে কিসে না মোবাইল উৎপাদনে। ইউএসের কিন্তু কম খরচ হচ্ছে কিসে না মোবাইল উৎপাদনে। ইন্ডিয়া যেখানে 21 টাকা হচ্ছে, সেখানে কিন্তু ইউএসের হচ্ছে তোমার 16 টাকা। তো সুতরাং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে কি না ইউএসএ কিন্তু করবে কি না মোবাইল ফোন উৎপাদন, কারণ এক্ষেত্রে ইউএসএ মোবাইল ফোন উৎপাদনে কম খরচা পাচ্ছে বা কম সুযোগ ব্যয় পাচ্ছে। আর এইখানে যদি কম্পিউটারের দিক থেকে দেখি, তাহলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া কিন্তু কম্পিউটারে কম খরচা করতে পারছে, কারণ সেখানে ইউএসএ কিন্তু 21 আর ইন্ডিয়া কিন্তু এখানে 16। তো এইখানে কিন্তু ইন্ডিয়া করবে কি না কম্পিউটার। তো তার মানে কিন্তু ফার্স্টে এই টেবিলটা অনুসারে কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আন্তর্জাতিক বাণিজ্য দুটো দেশের মধ্যে আদৌ সম্ভব হবে কি না, কারণ চরম সুবিধা তত্ত্বে বা তোমার অ্যাডাম স্মিথের মতে কিন্তু ছিল যেই দেশ যেটা এক্সপার্ট। তো এইখানে দুটোতেই কিন্তু এক্সপার্ট ছিল কে না তোমার ইন্ডিয়া। তো সেক্ষেত্রে কিন্তু তার মানে এখানে অ্যাডাম স্মিথের মতে ব্যবসা করা যেত না, কিন্তু ডেভিড রিকার্ডোর মতে দেখা যাচ্ছে এখন কিন্তু দুটো দেশের যদি আমি কম্পিটিটিভ বা তোমার যদি এখানে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়টা যদি বার করি, তাহলে দেখা যাচ্ছে কিন্তু ইন্ডিয়া কম সুযোগ ব্যয় কি করতে পারছে না কম্পিউটার তৈরি করতে পারছে, এবং ইউএসএ কিন্তু কম সুযোগ ব্যয়তে মোবাইলটা তৈরি করতে পারছে। তার মানে কিন্তু এখানে রিকার্ডোর মতে কিন্তু এখানে এটা সম্ভব হলো। তো এইভাবেই কিন্তু একটা দেশের আন্তর্জাতিক বাণিজ্য দুটো দেশের মধ্যে হবে কিনা সেটা কিন্তু নির্ধারণ করা যায়। একেবারেই স্যার, যেহেতু আমরা একেবারে শেষ সময় এসেছি আর হাতে আমাদের 2 মিনিট রয়েছে, সেক্ষেত্রে দর্শকদের জন্য এবং তারই পাশাপাশি আমার পড়ুয়া বন্ধুদের জন্য বলতে চাইবো, স্যার যা বললেন সেটা কিন্তু পরে সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবে তোমরা, তাই যাতে খুব ভালো করে স্যার একদম নিজে হাতে লিখে বুঝিয়ে দিয়েছে স্যার। তো র্যাপ আপটা কিভাবে করতে চাইবেন? হ্যাঁ, তো এইটা যেখানে আছে যেটা এখান থেকে কিন্তু এইটা 5 নম্বরের কোশ্চেন আসে, খুবই ভাইটাল, যেটা মানে এই তুলনামূলক সুবিধা তত্ত্ব কিন্তু বহুবার এসছে পরীক্ষাতে এবং চরম সুবিধা তত্ত্ব কিন্তু বহুবার এসছে। এটা কিন্তু 5 নম্বরের একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই দুটো তোমরা বিশেষ করে অনেক সময় তুলনামূলক সুবিধা তত্ত্বটা কিন্তু তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় যেহেতু ক্যালকুলেশনটা বেশি। তো এইটা যখন তুমি করবে তখন কিন্তু খাতায় একটু লিখে করবে যাতে তোমাদের একটা বুঝতে সুবিধা হয়। চরম সুবিধা তত্ত্ব কিন্তু একবারই বোঝা যায়, কিন্তু তুলনামূলক সুবিধা কিন্তু যেটা করলাম সেটা কিন্তু তোমাদের ক্যালকুলেশনের মাধ্যমে বোঝা যেতে পারে। তো এই ক্যালকুলেশনগুলো নির্ধারণ কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। আর এইগুলো ক্যালকুলেশনের সময় ডিনোমিনেটরটাকে কিন্তু সেম করে নিতে হবে, তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। যদি তুমি এখানে 7/4 বা 4/3 হিসাবে করে রেখে দেখো, তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেশনে অসুবিধা হতে পারে। তো যদি ক্যালকুলেটর যদি না থাকে, তাহলে কিন্তু তোমরা এরকম হরগুলোকে সমান করে নিয়ে বিচার করবে, তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে বা বুঝতে কিন্তু এগুলো সোজা লাগবে। একেবারেই, যেহেতু একদম সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে এতক্ষণ এত সুন্দরভাবে বোঝানোর জন্য। এবং আজ আমরা যে বিষয়টার উপর আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ও দাঁড়িয়ে, এবং আমার একাদশ শ্রেণীর পড়ুয়া বন্ধু যারা রয়েছে আশা করি তোমাদের একটুকু বুঝতে অসুবিধে হয়নি। আজ যেহেতু একেবারেই সময় নেই, শেষ করতে হচ্ছে এডুকেশন অনলাইন, এখানেই নজর রাখো সিটিভিএন।